আসসালামু আলাইকুম। রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে আইপিএল এর মিনি অকশন থেকে মুস্তাফিজুর রহমানকে দরে বেরালো কলকাতা নাইট রাইডার্স। না, রেকর্ডটা কলকাতা অথবা আইপিএল কর্তৃপক্ষের না, রেকর্ডটা হচ্ছে বাংলাদেশীদের জন্য। কারণ বাংলাদেশী খেলোয়াড়দের মধ্যে মুস্তাফিজুর রহমানই এখন পর্যন্ত আ বেস্ট পারিশ্রমিক পাওয়া আইপিএল এর প্লেয়ার। যেখানে কিন্তু এর আগের রেকর্ডটা মুস্তাফিজেরই ছিল। গত বছর কিন্তু দিল্লির হয়ে এখানে ৬ কোটি রুপিতে মুস্তাফিজ খেলেছিলেন। যদিও ৩ টা ম্যাচের জন্য তিনি খেলেছিলেন। কারণ এখানে ভারত-পাকিস্তান যুদ্ধের পর পেসার ম্যাকগার্কের পরিবর্তে কিন্তু ফিজকে নেওয়া হয়। তো ওইটা নিলাম থেকে নেওয়া হয়নি। এজন্য ওইটাকে যদি আমি এক পাশ সরিয়ে রাখি, তাহলে এর আগের রেকর্ডটা ছিল মাশরাফি বিন মুর্তজার ৫,৪০,০০,০০০ রুপিতে এখানে কিন্তু কলকাতা দলে নিয়েছিল। এবং এর ৩য় অবস্থানে রয়েছে সাকিব আল হাসান ৩,২০,০০,০০০ রুপিতে কিন্তু কলকাতা তাকে নিয়েছিল। কাকতালীয়ভাবে ৩ জনকেই কিন্তু সর্বোচ্চ পারিশ্রমিকে কলকাতায় নিল। কলকাতায় কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের প্রতি দেখা যায় যে একটু বাড়তি নজর থাকে। আমরা দেখে আসছি যে মাশরাফির পর সাকিব খেলেছে, লিটন কুমার দাস এবং মুস্তাফিজ নিয়ে ৪র্থ প্লেয়ার কিন্তু খেলতে যাচ্ছেন কলকাতায়। কলকাতার প্রতি কিন্তু আমাদের বাড়তি সমর্থন থাকে। কারণ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ কলকাতা। একই সাথে বাংলায় কথা বলি আমরা, কলকাতায়ও কিন্তু বাংলা ভাষার কথা বলে। এবং বাংলাদেশী সাকিব আল হাসান কিন্তু অনেকদিন কলকাতায় খেলেছে। ২ টা ট্রফিও জিতেছে কলকাতার হয়ে। এবং শাহরুখ খানের কিন্তু একটা মালিকানা রয়েছে কলকাতায়। তো এই বছর কিন্তু কলকাতা ১৮ কোটি জনগণের এখানে সমর্থন পাবে, যেহেতু ফিজ তাদের টিমে খেলতেছে। এজন্য অবশ্যই কলকাতাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ফিজকে এত দামে কেনার জন্য। আমার কাছে মনে হয় যে অকশনের আগে ফিজ থেকে শুরু করে কেউই কল্পনা করেনি যে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমান এবার দল পাবে কলকাতায়। কারণ বাংলাদেশীদের প্রতি একটু আগ্রহ কমই দেখা যায় আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের। এরা আমরা অনেক আগে থেকে দেখে আসতেছি। হয়তো ভেবেছিলাম যে মুস্তাফিজ ভালো ফর্মে রয়েছে, আইএল টি-20 তেও অসাধারণ বোলিং করতেছে। ২.৫ থেকে ৩ কোটি হয়তো সর্বোচ্চ হতে পারে। কিন্তু সেই রেকর্ড ছাপিয়ে গেলেন মুস্তাফিজুর রহমান। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে কিন্তু মুস্তাফিজুর রহমান সোল্ড আউট হলেন। তবে নিলাম শেষে মনে হচ্ছিল যে এটা কিন্তু আরো বাড়তে পারত। কারণ আ আ এখানে হচ্ছে পাতিরানা এবং গ্রিনকে যে দামে নেওয়া হয়েছে, মুস্তাফিজুর রহমান যদি অকশনে আগে আসতেন তাহলে ১২-১৫ কোটির রেকর্ডটাও কিন্তু হলেও হতে পারত। এখানে মুস্তাফিজুর রহমান ১০১ নাম্বার লিস্টে এসেছে, যেখানে পাতিরানা ছিল ২৯ নাম্বার। মুস্তাফিজুর রহমান আসার আগেই কিন্তু এখানে টাকা অনেক দলেরই শেষ হয়ে গেছে। এজন্য কিন্তু তারা বিট করতে পারেননি। তারপরেও মাশাআল্লাহ ভালো একটা প্রাইজ পেয়েছে এবার আমাদের দা ফিস। মুস্তাফিজকে নিয়ে কিন্তু এখানে কেকেআর কারাকারি করে আ চেন্নাই, এবং চেন্নাই কারাকারি করেছিল এর আগে দিল্লিতে। ১ম কিন্তু বেস্ট প্রাইজে দিল্লি কিন্তু হাত তোলেন মুস্তাফিজকে নেওয়ার জন্য। দিল্লির হয়ে গত বছর কিন্তু ট্রিমেন্ডাস পারফর্ম করেছে। ৩ টা ম্যাচে সম্ভবত ৪ টা উইকেট নিয়েছিল দাফিজ। তো দিল্লি এখানে হচ্ছে হেরে যায়, মূলত তাদের কিন্তু ওই সময় টাকা ছিল না। কারণ মুস্তাফিজুর রহমান আ আ দিল্লির হাতে কিন্তু টাকা ছিল হচ্ছে ৫,৪০,০০,০০০। তারা কিন্তু ৫,২০,০০,০০০ পর্যন্ত এখানে গিয়েছিল মুস্তাফিজকে নেওয়ার জন্য। সর্বোচ্চ চেষ্টাটা তারা কিন্তু করেছে। কিন্তু সিএসকে টাকা বেশি থাকাতে সিএসকের সাথে তারা পারেনি। এখানে আ ৫,৪০,০০,০০০ যখন কল করেছে সিএসকে, তারপরে কিন্তু আউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস। এরপরে কেকেআর কিন্তু দৃশ্যপটে আগমন ঘটে। পরবর্তীতে দেখা যায় যে একটা সময় গিয়ে ৯,২০,০০,০০০ কেকেআর বলার পরে কিন্তু চেন্নাই কুইট করে। চেন্নাই কিন্তু আরো যদি তাদের টাকা থাকতো তাহলে কিন্তু তারা হয়তোবা আরো এখানে হচ্ছে বিটটা চালিয়ে যেত। কারণ তাদের কিন্তু টাকা ছিল ওই সময় হচ্ছে ১১,৫০,০০,০০০। কারণ হচ্ছে মুস্তাফিজকে তারা যদি এখানে বেশি দামে নেয় তখন কিন্তু অন্য ২-৩ টা প্লেয়ার তারা নিতে পারবে না। কারণ অলরেডি তখন তাদের ২০ টা করে প্লেয়ার নেওয়া হয়ে গেছিল। কেকেআর এর কিন্তু ১৩,২৫,০০,০০০ ছিল। এজন্য কেকেআর শেষ পর্যন্ত মুস্তাফিজকে নিতে পেরেছে। তো আইপিএল এর আমরা প্রত্যেক বছরই দেখি যে ফ্র্যাঞ্চাইজিদের বাঁহাতি পেসারদের প্রতি কিন্তু আ এক্সট্রা এখানে নজর থাকে। কারণ পুরো ভারত জুড়ে কিন্তু বাঁহাতি ভালো মানের পেসার পাওয়া এখন পর্যন্ত যায়নি। এজন্যই কিন্তু আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা দেখা গেছে বাঁহাতি ভালো পিক এখানে নিলাম থেকে করে। এজন্য মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ম্যাকক্লেনাগন এদের কিন্তু কদর আইপিএল এ আমরা বছরের পর বছর ধরে দেখে আসছি। আ মুস্তাফিজের দল পাওয়া কিন্তু এটা একটা কারণ হতে পারে যে বাঁহাতি পেসার নির্ভর স্কোয়াড কিন্তু চায় আইপিএল এর দলগুলো। মুস্তাফিজের আইপিএল এর ফর্মটা কিন্তু অসাধারণ। ৬০ ম্যাচে ৬৫ টা উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান, এবং বাঁহাতি ফরেন ক্রিকেটারের মধ্যে তাদের কিন্তু মুস্তাফিজুর রহমানের ইকোনমি সবচাইতে কম ৮.১৩, যেখানে মুস্তাফিজুর রহমান কিন্তু ডেথ ওভারে গিয়ে আইপিএল এ বেশিরভাগ বল করেন। আমরা দেখি যে শেষ ২ ওভার কিন্তু ১৮-২০ অথবা ১৭-১৯ এরকমই হয়। তো ওইখানে গিয়ে ব্যাটিংরা কিন্তু ফুল চার্জ আপ থাকে।
তো এখানে এই ইকোনমিতে বল করা কিন্তু সো টাফ, যেটা কিন্তু মুস্তাফিজকে অনন্য করে রেখেছে। তো মুস্তাফিজুর রহমান দল পেয়েছে। এখন বিসিবিও মনে হয় এনওসি দিয়ে দিবে। কারণ মার্চ থেকে আপনারা জানেন যে আইপিএল এ খেলাগুলো শুরু হবে। ফেব্রুয়ারিতে কিন্তু টি-20 বিশ্বকাপে খেলা রয়েছে। এরপরে বাংলাদেশের এখন পর্যন্ত কোনো বায়োলটারি সিরিজ নেই। যদি সিরিজ জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে হয় তাহলে মুস্তাফিজকে আসলে খেলানোর কোনো অপশনই নেই। এবার মনে হচ্ছে পুরো সিজনের জন্যই মুস্তাফিজকে এনওসি দেওয়া হবে। এটা না দেওয়া হলে আমার কাছে মনে হয় যে মুস্তাফিজের প্রতি ইনজাস্টিস করা হবে। যদি এখানে হচ্ছে বড় দলের সাথে সিরিজ থাকে সেক্ষেত্রে আসলে ন্যাশনাল প্রায়োরিটিটাই আগে থাকা উচিত। এখন মুস্তাফিজ তো আইপিএল এ ভালো একটা দাম পেলেন। তো মুস্তাফিজ আসলে স্কোয়াড এ থাকবেন কিনা বেস্ট 11 এ সেটা নিয়ে কিন্তু কিছুটা ডাউট রয়েছে। কারণ কেকেআর কিন্তু এখানে ৮ জন ফরেনার নিয়েছে। ৮ জনই কিন্তু খুব ভালো মানের টি-20 স্পেশালিস্ট। আমি যদি বলি যে ক্যামেরন গ্রিনকে তারা রেকর্ড পরিমাণ টাকায় নিয়েছে। সুনীল নারায়ণ তো আগে থেকেই আছে। পাতি রানাকে কিন্তু ১৮ কোটিতে দিয়েছে। ফিন অ্যালেন, টিম সাইফার্টকেও কিন্তু তারা বেস্ট প্রাইজে পেয়ে গেছে। এখানে রাচিন রাবীন্দ্র রয়েছে। পাশাপাশি রবমেন পাওয়েলের মতো হার্ড হিটার রয়েছে। তো বেস্ট 11 নিয়ে আমি একটু ছোট করে কথা বলি। এখানে হচ্ছে সুনীল নারায়ণ কিন্তু টপ অর্ডারে ব্যাট করেন এবং স্পিনার তার জায়গাটা যদি আমি ফিক্সড ধরি, পরবর্তীতে কিন্তু এখানে হচ্ছে ক্যামেরন গ্রিনকে তারা খেলাবেই। কারণ আ আর এখানে হচ্ছে রেকর্ড পরিমাণ টাকায় নিয়ে তো আর বসিয়ে রাখবে না। টপ অর্ডার একজন বিধ্বংসী ব্যাটসম্যান তিনি। পাশাপাশি মিডিয়াম পেস বল করে থাকেন। রবম্যান পাওয়েলকে হয়তোবা দেখা যাবে কারণ ফিনিশিং এ কিন্তু ওইখানে পাওয়েল অনন্য একজন ব্যাটসম্যান একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এই ৩ জনকে যদি আমি ফিক্সড ধরি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ফিজের মেইন প্রতিদ্বন্দ্বী হচ্ছে পাতি রানা। কারণ হচ্ছে একজন কিন্তু ফরেন পেসারকে তাদের খেলাতেই হচ্ছে। এক্ষেত্রে দেশি বোলাররা যেহেতু সবাই কিন্তু ডানহাতি, এক্ষেত্রে ফিজের অপশনটা একটু আ বেশি থাকবে। কারণ ওমরান মালিক রয়েছে, একই সাথে হার্ষিত রানা, আকাশদীপ এবং হচ্ছে বৈভব অরোরা রয়েছে। সবাই কিন্তু ডানহাতি পেসার। তো টিম কম্বিনেশন এর জন্য হলেও কিন্তু মুস্তাফিজুর রহমানকে হয়তোবা কলকাতা ১ম থেকে খেলাবে। তবে মুস্তাফিজুর রহমানের কিন্তু চান্স পেলে ভালো খেলতে হবে। কারণ এখানে কিন্তু ফিন অ্যালেন, টিম সাইফার্ট ভালো ফরেনার রয়েছে। তো মুস্তাফিজুর রহমান যদি একটা ম্যাচে দেখা গেছে সুযোগ পেলে ৪০-৫০ রান কনসিড করে কোন উইকেট না হারিয়ে, সেক্ষেত্রে হয়তোবা ৩-৪ টা ম্যাচ বসে থাকতে হতে পারে। সুযোগ পেলে কিন্তু প্রপার ভাবে ইউটিলাইজ করতে হবে মুস্তাফিজুর রহমানের এই টিমে রেগুলার খেলতে হলে। সকলে ভালো থাকবেন। আইপিএল জুড়ে আমি কামরুল হাসান থাকবো লোকাল এক্সপার্ট এর সাথে। আমার এনালাইসিস দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।